সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ সংলাপে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার দেশ সংলাপে আমাদের মাল্টিমিডিয়া স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপ বাংলাদেশ এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদেরকেও স্বাগত, দর্শক শ্রোতাদেরকেও স্বাগত। আজকে আমরা জানি যে সকালে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক ছিল। গতকালকে সেনাপ্রধানের বক্তব্যের পর আজকের পূর্ব নির্ধারিত এই বৈঠক ছিল। তারপরে আরও কিছু উপদেষ্টারা একান্তে প্রধান উপদেষ্টা অনেকের সাথে কথাবার্তা বলেছেন। এরপর থেকে একটা কথা চাউর হচ্ছে যে আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই ব্যাপারে কিছু জানেন কিনা? আমি যতটুকু শুনেছি সোশ্যাল মিডিয়া মারফত এবং বিভিন্ন মাধ্যমে এরকম একটা কথা এসেছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রিজাইন করতে চাচ্ছেন, তার সাথে আলাপ আলোচনা চলতেছে এবং এইটা নিয়ে একটা টেনশন চলতেছে। আমরা মনে করি যে প্রফেসর ইউনূস এই ব্যাপারে একেবারে দেশে এবং দেশের মানুষের দিকে লক্ষ্য রেখে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবেন এবং আমরা মনে করি যে এই সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যেতে হবে। সুতরাং প্রফেসর ইউনূসকে সেই জায়গায় আমরা আরও শক্তিশালী রূপে দেখতে চাই। জুলাই অভ্যুত্থান পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যে কার্যকর পরিবর্তন দেখতে চেয়েছি, সেই কার্যকর পরিবর্তনের পক্ষে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, মত, পেশা, শ্রেণী পেশার মানুষজন কিন্তু ঐক্যবদ্ধ ছিলেন, যুক্ত ছিলেন এবং ওনারা সবাই এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশ নিতে চেয়েছেন। কিন্তু আমরা এরপরে দেখতে পেয়েছি যে আপনার এই ঐক্যকে বিনষ্ট করার জন্যে নানাভাবে চেষ্টা করা হয়েছে। এরই একটি ধারাবাহিকতা হলো, আপনি জানবেন যে যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হলো, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে গত সপ্তাহখানেক আগেও শাহবাগে আমরা সবাই জড়ো হয়েছিলাম এবং সেখানে একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হয়েছিল। কিন্তু গতকাল সেনাপ্রধান তার বক্তব্যে বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন এবং নিশ্চয়ই আপনি এটা দেখেছেন। এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়ন হলো যে আমরা মনে করি যে প্রত্যেক সরকারি অবস্থানে যারা কর্মরত আছেন তারা তাদের নিজ দায়িত্বের মধ্যে থেকে কথা বলবেন, এই জায়গাটা ওনারা মেনটেন করবেন। আমরা আশা করব এই রাষ্ট্রের যারা বিজ্ঞ লোকজন আছেন এবং যারা এই রাষ্ট্রের দেখভাল করার দায়িত্বে আছেন এবং যারা রাষ্ট্রের যে 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 দায়িত্বে আছেন, উনি তার দায়িত্বের সীমানার মধ্যে থেকে কথা বলবেন, এটা আমরা আশা করব। আপনি কি মনে করেন যে সীমানা লঙ্ঘিত হয়েছে? আমি মনে করি যে সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যে ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। একই সাথে কিছু দায়িত্ব কর্তব্য আছে সেনাবাহিনীর, সেনাপ্রধানের, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। সুতরাং যেটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাইবো সেটা আমরা সেনাপ্রধানের কাছ থেকে শুনতে চাইবো না, যেটা আমরা সেনাপ্রধানের কাছ থেকে শুনতে চাইবো সেটা আবার আমরা সরকার প্রধানের কাছে শুনতে চাইবো না। আমরা আশা করব এই বাউন্ডারিটা উভয়ে মেনটেন করবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের যখন রায় আসলো তারপরেই কিন্তু আসলে এক সপ্তাহ জুড়ে আলোচনা হওয়ার কথা যে আওয়ামী লীগের গুম, খুন, হত্যা, অপকর্ম, তার অপশাসনের যত মাফিয়া কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড নিয়ে তা কিন্তু হলো না কেন? কারণ আমরা দেখলাম একটি পক্ষ শিশুসুলভ আচরণ করলেন এবং যারা ওই আন্দোলনে যুক্ত ছিলেন তাদের মধ্যে বিভাজনের জন্যে নানাভাবে সোশ্যাল মিডিয়াতে প্ল্যান্ড ওয়েতে, সিন্ডিকেটেড ওয়েতে চেষ্টা চালালেন। তাতে করে যে একটা ঐক্যবদ্ধ অবস্থার সৃষ্টি হওয়ার আবার নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে গেল। আমি তো বলবো যে এই সমস্ত ঘটনাবলীর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কোন পক্ষ, এটা আমাদেরকে দেখতে হবে। সবচেয়ে বেশি লাভবান তো হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে গেছে, যারা এই রাষ্ট্রের উপর একটা আধিপত্যবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং যারা এই রাষ্ট্রের উপর একটা জুলুমের শাসন তৈরি করেছিল, একটা নির্যাতন যন্ত্র তৈরি করেছিল, তাদের স্বপ্ন তো ভেঙে গেছে। সুতরাং তারা তো লাভবান হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক দল এবং সরকারে থাকা উপদেষ্টাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ফেসবুক স্ট্যাটাসে অহেতুক কথাবার্তা বলে ঐক্য বিনষ্ট করা, এগুলো জনগণ পছন্দ করেন না এবং ছাত্র জনতা এই সকল বিষয় খুব ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট, ছাত্র জনতা এগুলো নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না। ওনারা স্পষ্টভাবে বলতে চান ঐক্য বিনষ্টের জন্যে কেউ যদি দায়ী হয় তার সাথে ছাত্র জনতা কিন্তু আর ঐক্যে যাবেন না। সুতরাং এই ব্যাপারে আমি বলবো যে যারা দায়িত্বশীল পদে আছেন প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে, সংযত হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আধিপত্যবাদী যে
ষড়যন্ত্রমূলক চিন্তা, সেই চিন্তা কিন্তু এখনো পর্যন্ত দূর হয়ে যায় নাই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় থেকেই দেখছি একটা মিসইনফরমেশন ছড়ানো হয়েছে, এখানে মাইনরিটির উপর ব্যাপকভাবে নির্যাতন চলছে। একটা মিসইনফরমেশন ছড়ানো হয়েছে যে এই দেশে কোনো কিছু ঠিকঠাক মতো হচ্ছে না, একেবারে দেশটা পুরোপুরি নাই, এরকম একটা অবস্থান তৈরি করা হয়েছে। মিসইনফরমেশন ছড়ানো হয়েছে, এখানে এক্সট্রিমিস্টদের তৎপরতা বাড়তেছে। এভাবে করে বাংলাদেশ রাষ্ট্রের ব্যাপারে একটা ভয়াবহ বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু। সো আমরা মনে করি যে এখন যা ঘটছে এবং বিভিন্ন সময় ধরে যা ঘটছে, যারা 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছে, সেই পরাজিত শক্তি এখন নানাভাবে এই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি কি মনে করেন যে এই পরাজিত শক্তির যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে আপনারা জুলাই অভ্যুত্থানকারীরা পা দিয়েছে? আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের যারা রিয়েল প্রকৃত যোদ্ধা, যারা আসলে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আন্দোলনের পরবর্তীতে জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে তারা নিজ নিজ ঘরে কিন্তু ফিরে গিয়েছেন, তারা কেউই কিন্তু এই ষড়যন্ত্রে পা দেননি, বরং এই পুরো ফোর্সটাই কিন্তু ইনট্যাক্ট রয়ে গেছে। বরং আমরা বলবো যে যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন বা বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে আছেন, তাদেরকে বলবো সতর্ক হতে। জনগণ এবং ছাত্র জনতা তাদের উপর এখনও আস্থা বিশ্বাস রাখতে চায়, কিন্তু সেই আস্থা বিশ্বাসের জায়গা তারা রাখার সুযোগ দিচ্ছেন না। সুতরাং সেই জায়গা থেকে ছাত্র জনতা কিন্তু স্পষ্ট বারবার বলতেছেন, সাধারণ মানুষের কিন্তু স্পষ্ট দাবি যে সবাই ঐক্যবদ্ধ হন, কিন্তু ঐক্যের বিরামে বিভাজন সৃষ্টি করছে কারা, এই ব্যাপারেও কিন্তু ছাত্র জনতা সচেতন, বারবার কিন্তু তারা এই ব্যাপারে আওয়াজ দিচ্ছেন। সুতরাং আমি মনে করি যে জুলাই যোদ্ধাদের মধ্যে যে কমন ইউনিটি সেটা আছে, এবং বিভিন্ন দলের আপনি যেটা বলতে চাচ্ছেন যে সাধারণ যারা অংশগ্রহণ করেছিল জুলাই বিপ্লবে, তারা তাদের অবস্থানে ঠিক আছেন, কিন্তু যারা নেতৃত্ব ছিলেন, এই নেতৃত্বের মধ্যে একটা বিভাজন এবং একটা আধিপত্যের লড়াই কিংবা কর্তৃত্বের লড়াই চলছে, এরকম? সেটা ডেফিনেটলি আমি বলবো যে নেতৃত্বের একটা অংশের মধ্যে, তাদের মধ্যে এই নেতৃত্বের প্রতি তাদের একটা লোভ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেটা জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জায়গা থেকে বিপরীত একটা অবস্থান তৈরি করেছে। সেই কারণেই কিন্তু ছাত্র জনতা বারবার সতর্ক বার্তা দিচ্ছেন। জুলাইয়ের যারা যোদ্ধারা, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নকারীরা সবাই কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রশ্নে এখন ঐক্যবদ্ধ থাকতে চান। ইশরাক হোসেনের মেয়র ঘোষণা করা নিয়ে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে নিয়ে যা ঘটেছে এই পর্যন্ত, আমি তো মনে করি যে এই জায়গায় প্রথমত চট্টগ্রামে আপনি জানেন যে সেখানে শাহাদাত হোসেন, ওইখান থেকে তো মূল গন্ডগোলটা শুরু হয়েছে। সরকারকে তারা, আপনি সমর্থন করছেন কিনা? আমরা মনে করি আওয়ামী আমলের সকল নির্বাচন অবৈধ, সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই সরকার একজনের বেলা এক রায় দিবেন, আরেকজনের বেলা আরেক রায় দিবেন, আবার আপনি জানেন বরিশাল সিটি কর্পোরেশন আরেক ধরনের রায় এসেছে। এগুলো তো প্রশ্নবিদ্ধ ব্যাপার, আমরা তো বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে, কি ঘটনা ঘটছে। আমরা ফেসিবাদী আমলের যত নির্বাচন হয়েছে এই ব্যাপারে তো সবাই একমত যে এই নির্বাচনগুলো আমি মনে করি যে বিএনপি একটা স্ববিরোধী অবস্থানে নিয়েছে এই জায়গায়। আমি মনে করি কারণ বিএনপি তো সব জুলুমের শিকার হয়েছে এই নির্বাচনগুলোতে। 14, 18, 24 যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে তো সবচেয়ে বড় মেজর ফোর্স তো ছিল বিএনপি। সো বিএনপি তো সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছে। একই সাথে স্থানীয় নির্বাচনগুলো কি হয়েছে সেটা তো বিএনপির নেতাকর্মীরা জানেন, ওনারা তো অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নানাভাবে জেল জুলুমের শিকার হয়েছেন। সুতরাং তারপরও এই নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার তো কোনো জায়গা থাকে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ব্যাপারগুলোকে সরকার এবং বিএনপি ইগোইস্টিকভাবে না নিয়ে আপনারা আলাপ আলোচনা করে সমাধান করুন। জাতি দেখতে চায় যে আপনারা কোনো একটা বিষয়ে আলাপ আলোচনা করে সমাধান করতে পারেন, প্রত্যেক বিষয়ে মাঠে নামতে যেন না হয়। সেই জায়গাটা আমরা জাতি হিসেবে, জনগণ হিসেবে প্রত্যেকে কিন্তু প্রত্যাশা করছেন। রাজনীতিবিদদের যে আচরণ সামগ্রিক এই অন্তর্বর্তী সরকারের প্রতি কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, এটাকে কি দায়িত্বশীল আচরণ মনে হচ্ছে আপনার কাছে? এটাকে আমি দুইভাবে দেখি। একটা হলো যে সরকারের দিক থেকে অনেক ব্যর্থতার জায়গা আছে, ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে সেভাবে আলাপ আলোচনা করেছেন কিনা এই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হতে হবে। এবং একই সাথে রাষ্ট্রর বিভিন্ন জায়গাগুলোতে অভ্যুত্থানের চেতনা ধারণকারী এবং হলো এই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী লোকদেরকে রিক্রুট করার ক্ষেত্রে সরকার সেই ভূমিকা রেখেছেন কিনা আমাদের কাছে মনে হয়নি তো রেখেছেন। বরং আমরা দেখেছি যারা আগে থেকে ছিল তাদেরকে দিয়ে যদি আপনি কাজ চালাতে চান,
যারা ফেসিবাদের দোষর ছিল ওই সময় সুবিধাভোগী ছিল, তাদেরকে দিয়ে যদি আপনি কাজ চালাতেন তাহলে তো বিতর্ক সৃষ্টি হবেই। সেই বিতর্ক সৃষ্টি করার সুযোগ কেন সরকার দিল? পরবর্তীতে রাজনৈতিক দলগুলো, শুরু থেকে তো রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করেছে। তো সুতরাং রাজনৈতিক দলগুলো এবং একই সাথে জনগণের মধ্যে তো একটা ক্ষোভ, হতাশা, বিরক্তি তৈরি হচ্ছে যে এই সরকার কি আসলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থ হবেন কিনা। মানুষ এখন আশা রাখে, কিন্তু সরকারকেও এটা বুঝতে হবে যে তাদেরকে এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে আরো বেশি তৎপর হতে হবে। আপনার কাছে জানতে চাইবো আপনাদের এই আপ বাংলাদেশ এই সংগঠনের ব্যাপারে একটু যদি কিছু বলেন। আমরা জানি যে জুলাই বিপ্লবীদের একটি অংশ, আমি বলবো ছাত্রদের, যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন, আপনি এই জুলাই বিপ্লবের অন্যতম যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্রদের মধ্যে তার একজন। আপনারা এই সংগঠনটি দাঁড় করিয়েছেন এবং আমরা দেখেছি যে ছাত্রদের একটি সংগঠন এনসিপি গঠিত হওয়ার পরে আপনাদের আরেকটি সংগঠন করার কেন প্রয়োজন পড়লো? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আপ বাংলাদেশ মূলত গঠিত হয়েছে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে পরিমাণ কাজ করা দরকার, যে পরিমাণ দৃশ্যমান অগ্রগতি দেখা দরকার, তার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেই সরকার জুলাইয়ের ইস্যুগুলোকে সলভ করার জন্য সবচেয়ে বেশি তৎপর হওয়া দরকার। আপনি খেয়াল করুন যে গণহত্যার বিচারের প্রশ্নে মানুষের মধ্যে অসন্তুষ্টি আছে। আপনি খেয়াল করুন শহীদ এবং শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে মানুষের মধ্যে অসন্তুষ্ট আছে। এখনও আমাদের আহত ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি চিকিৎসার অভাবে এবং নানাবিধ কারণে। এমনকি আমার দেশেও আজকে হেডলাইন হয়েছে অন্ধত্ব নিয়ে, আপনি খেয়াল করেছেন। সো এই যে চিত্র, এই চিত্র একজন জুলাইয়ের অভ্যুত্থানকারী হিসেবে আমরা মেনে নিতে পারি না। সেখান থেকে আমরা মনে করেছি যে প্রথমত জুলাইয়ের ফলে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমাদেরকে নতুন রাজনীতির সূচনা করতে হবে। সুতরাং সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপ বাংলাদেশ কাজ করবে, সেই চিন্তায়, সেই নিয়তে, সেই জন্য এই উদ্যোগ গ্রহণ করা। আপনি তো নিজে জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়কারী ছিলেন। তো জুলাই অভ্যুত্থানের পর যারা নেতৃত্ব দিয়েছেন, আমরা দেখলাম যে প্রথমে তারা এনসিপি নামে একটা দল গঠন করলেন, রাজনৈতিক দল, তরুণ নেতৃত্ব। কিন্তু সেই দলে আপনি কেন যোগ দিলেন না, না দিয়ে পরবর্তীতে আপনারা আলাদা একটা সংগঠন করলেন? মানে তাইলে কি এটা এনসিপির প্রতি আপনার কোনো অনাস্থা? আমাদের যে অবস্থানটা ছিল, আমরা খুব স্পষ্টত মিডিয়াতে বারবার বলেছি যে এনসিপিতে যোগ না হওয়ার বিশেষ কিছু কারণ ছিল। সেইখানে আমরা বারবার তাদের কাছে জানতে চেয়েছি দলের আসলে রিয়েল প্রকৃত অবস্থানটা কোথায়, দলের ফিলোসফিক্যাল জায়গা কোথায়, দলের গঠনতন্ত্র কোথায়, দলের ফাইন্যান্সিয়াল অবস্থান কোথায়। এখন দেখেন মানুষ কিন্তু সেই জায়গাগুলোতে প্রশ্ন করছে। আমরা যে প্রশ্নগুলো ওই সময় করেছিলাম, তখন মিডিয়া সহ সারা দেশের মানুষ আমাদের কাছে জানতে চেয়েছেন, আমরা তখনও এই উত্তরগুলো দিয়েছিলাম। এখন মানুষের কাছে কিন্তু স্পষ্ট হয়েছে এবং এই প্রশ্নগুলো এখন ছাত্র জনতাই কিন্তু এনসিপিকে করছে। তো এখন আপনাদের এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে তো বিভাজনটা স্পষ্ট। শুধু সেটা নয়, এখন বিএনপি একদিকে হাঁটছে, জামাত একদিকে হাঁটছে, এনসিপি একদিকে হাঁটছে, বামরা একদিকে হাঁটছে, আপনারা আপ বাংলাদেশ নাম দিয়ে আবার আলাদা হচ্ছেন। এইরকম একটা সুযোগে আপনি কি মনে করেন যে পরাজিত শক্তি, ফেসিবাদী শক্তি আবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে এবং সরকারকে একটা বিপদে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে? আমি এখানে এটাকে যেভাবে দেখি, প্রথমত হলো এই জুলাই অভ্যুত্থানকারী যত পক্ষ আছে প্রত্যেকের মধ্যে একটা কমন এগ্রিমেন্ট আছে কিছু বিষয়। যেমন আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রশ্ন আসলে, হাসিনার প্রশ্ন আসলে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যান, এখনও সেই ঐক্যবদ্ধের জায়গা আছে। সুতরাং আমি বলবো যেহেতু এই সরকার অভ্যুত্থান পরবর্তীকালীন সরকার এবং অভ্যুত্থানের উপরেই এই সরকার এসেছে, সুতরাং তার প্রফেসর ইউনূসকে আমি রিকোয়েস্ট করব উনি যেন সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত পক্ষকে ডেকে এই ব্যাপারগুলো নিয়ে একটা কমন এগ্রিমেন্টে আমাদের পৌঁছানো লাগবে। জুলাইয়ের একটা ঘোষণাপত্র লাগবে, যে ঘোষণাপত্র, যে প্রক্লামেশনের মধ্য দিয়ে এই জাতি তার আকাঙ্ক্ষাকে সেই প্রক্লামেশনে দেখতে পাবেন। এই পুরো জাতির মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়ে আছে। সুতরাং এই ব্যাপারে আপনি জানেন যে 30 কার্যদিবসের সময় সরকার নিয়েছে, সেই ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু দেখতে পাইনি। আর 21 কার্যদিবস আছে। তো আমরা বলবো যে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের গড়িমসি কালক্ষেপণ বা টালবাহানা না করে সমস্ত পক্ষগুলোকে সাথে করে একটা প্রক্লামেশন এই জাতির লাগবে।
এবং সেই প্রক্লামেশনের মধ্য দিয়ে জাতি তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায়। কিন্তু আপনি যে কথা বলছেন, আমরা দেখছি যে গত 9 মাসে, এই সরকারের বয়স 9 মাস হয়েছে, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, প্রায় 250 থেকে 300 সভা সমাবেশ দাবি দাওয়া নিয়ে ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। এবং এইগুলা নিয়ে এখন আমি যেমনটি বললাম শুরুতে, যে বিএনপির পক্ষ থেকে এখন জোরালো দুটো দাবি নিয়ে প্রায় গত সপ্তাহ 10 দিন ধরে পুরো এলাকা মানে ব্লক করে রেখে দেওয়া হয়েছে, মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, সরকারকে একটা সরকার বলা যায় যে একটা বেকায়দায় পড়ার মতো অবস্থায় সৃষ্টি হয়েছে। তো এইটাকে কিভাবে আপনি দেখেন? সরকার এগুলো মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। সরকার কেন এই সংশ্লিষ্ট প্রত্যেক 250-র উপরে আন্দোলন হয়েছে, বেসিক্যালি মেজর মুভমেন্ট হয়েছে গত 6 মাসে, যেটা তো আসলে অনেক বেশি, প্রায় প্রতিদিনে একটা করে আন্দোলন হয়েছে। সরকার এই জায়গাগুলোকে নিয়ে তার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কার্যক্রম কোথায়? আমরা তো এখনো দেখতে পাই না যে সরকারের কোনো মহলের বিশেষ কোনো তৎপরতা আছে এই ব্যাপারে। যখন কোনো একটা কিছু ঘটে তারপরে যেন সরকারের টনক নড়ে, এবং তখন তার উপদেষ্টারা আসেন, ছাত্র উপদেষ্টারা আছেন। এখন যদি আপনারা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ব্যর্থ বলতে চান, আর এই ব্যর্থতার দায় নিয়ে যদি ডক্টর ইউনূস বলেন যে তাইলে আপনারা চালান, আমি চলে গেলাম, আমি দায়িত্ব পালন করবো না, তখন আপনাদের অবস্থাটা কি হবে? আমরা সরকারকে ব্যর্থ বলছি না, আমরা বলছি সরকার এগুলো মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত। সরকার এই জিনিসগুলোকে মোকাবেলা করতে আপনারা কি পারতে হবে। বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বেই জুলাই আন্দোলনকারীরা সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে পারবে, নাকি ওনাদের ব্যর্থতার দায় নিয়ে চলে গেলে আপনারা ভালো অবস্থানে থাকবেন? সেই বিশ্বাসেই তো সমস্ত রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত পক্ষ, সেই বিশ্বাসেই তো প্রফেসর ইউনূসকে এই সরকারের প্রধান উপদেষ্টা করেছেন, এবং সেখানে তো সব দলের ঐক্যবদ্ধ অবস্থান ছিল। 8ই আগস্ট যেখানে শপথ অনুষ্ঠানে তো সমস্ত রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী সবার অংশগ্রহণ ছিল। কিন্তু আজকের দিনে এসে প্রেক্ষাপটটা কি? আজকের দিনের প্রেক্ষাপট, প্রফেসর ইউনূসকে সেই জায়গায় আরো বোল্ড রোল প্লে করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তাকে এই আলাপ আলোচনায় যেতে হবে, এবং জুলাইয়ের প্রক্লামেশন আমাদের লাগবে, সেই ব্যাপারে তাকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। যেটা সরকার বলেছেন যে 30 কার্য দিবসের মধ্যে ওনারা ঘোষণা করবেন, সেই ব্যাপারে আমাদের কাছে মনে হয় যে এই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ করে জানানো দরকার জনগণকে যে কারা জুলাই প্রক্লামেশন চায় না। আমরা জানতে চাই যে যদি কোনো পক্ষ জুলাই প্রক্লামেশন না চান, অথবা তারা কি চান, সেটা জনগণের কাছে জুলাই স্পষ্ট হতে হবে। প্রক্লামেশনে কি কি থাকা উচিত আপনি মনে করেন? মোটা দাগে যদি আপনি একটু বলেন। জুলাই প্রক্লামেশনে তো থাকতে হবে প্রথমত শহীদ এবং আহতদের মর্যাদার ব্যাপারটা থাকতে হবে, জুলাইয়ের যোদ্ধাদের মর্যাদার ব্যাপার থাকতে হবে আপনার এই বিগত 16 বছর ধরে চলা পিলখানা, শাপলা, জুলাই গণহত্যা সহ যে গুম খুন হত্যা চলেছে, এটার বিচারের ব্যাপারে নিশ্চয়তা থাকতে হবে জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তার গ্যারান্টি থাকতে হবে, এবং একই সাথে থাকতে হবে আওয়ামী লীগের ব্যাপারে সমস্ত রাজনৈতিক পক্ষগুলোর একটা ঐক্যবদ্ধ সেটেলমেন্ট অবস্থান থাকতে হবে। আপনি জানেন যে কোনো এই লেভেলের রেভলিউশনের পরবর্তী সময়ে বা ওই দেশের সমস্ত দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ডিসিশন নেয় যারা রেভলিউশনের বিরুদ্ধে ছিল, যাদের বিরুদ্ধে মূলত লড়াইটা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই প্রক্লামেশনের মধ্যে এই বেসিক জিনিসগুলো, ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকতে হবে। যে বিএনপি যে নির্বাচন নিয়ে একটা চাপ দিচ্ছে সরকারের উপর, এটাকে কি আপনি কিভাবে দেখেন? যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। আজকেও সর্বশেষ সংবাদ সম্মেলন যেটা, এখানে বিএনপির পক্ষ থেকে মূলত 3টা দাবি আসছে। এর একটা দাবি হলো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এবং এখনই এটার রোডম্যাপ ঘোষণা করতে হবে। নাম্বার 2, তারা আপনাদের ছাত্র প্রতিনিধি হিসাবে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ, এই 2 জনের পদত্যাগ দাবি করেছে, আবার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করা হয়েছে। আমরা এই বিষয়টাকে যেভাবে দেখেন, গভর্নমেন্টকে একটা কথা বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে। সেই ব্যাপারটাতে গভর্নমেন্টকে স্পষ্ট করতে হবে সংস্কার এবং বিচারের একটা রোডম্যাপ আমাদের লাগবে। রাষ্ট্রে যে সংস্কারগুলো, কারণ প্রক্লামেশনের মধ্যে এই সংস্কারের প্রশ্নগুলো থাকতে হবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সেই সংস্কারগুলো কিন্তু আছে। সুতরাং সংস্কার, কী সংস্কার করা হবে, কী জায়গায়, এটা একটা ঐক্যমত্য লাগবে। সেই সংস্কার বিচারের রোডম্যাপের সাথে সাথে নির্বাচনের একটা রোডম্যাপও প্রকাশ করতে হবে, কারণ গণতান্ত্রিক একটা যাত্রা তো আমাদেরকে করতে হবে। নির্বাচন তো একটা স্বাভাবিক ব্যাপার এবং নির্বাচন হতে হবে। তো সেই জন্যে সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টার স্পষ্ট রোডম্যাপ
যদি জনগণের সামনে স্পষ্ট করা হয়, তাতে করে আমার মনে হয় না যে কোনো দ্বিধাবোধ থাকে কারোর মধ্যে, কোনো পক্ষের মধ্যে। এরপরেও যদি দ্বিধাবোধ থাকে তাহলে তো জনগণ দেখবেই, জনগণ তো দেখতেছে, অবজার্ভ করতেছেন পুরো বিষয়গুলোকে। এবং এখনকার মানুষের মধ্যে যে একটা ফ্রিডম আছে, একটা তাদের প্রত্যেকের বলার যে স্বাধীনতা আছে, সে জায়গা থেকে আপনি খেয়াল করবেন যে জনগণ কোনো নির্দিষ্ট দলের কাছে বা কোনো নির্দিষ্ট পক্ষের কাছে তার মতামতকে কিন্তু বিক্রি করে দেয় নাই, জনগণ ওপেনলি তার মতামত ব্যক্ত করতেছে। সুতরাং সরকারকে এই জায়গায় স্ট্রং স্টেট ফার্স্ট হইতে হবে যে ওনারা বিচার, সংস্কার এবং নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবেন, দেন জনগণ অবজার্ভ করবে, জনগণ তার এই সরকারকে সাপোর্ট করবে। সো এই জায়গাগুলোতে আমরা স্পষ্ট একটা রোডম্যাপ চাই। রাজনৈতিক দলগুলো এর পিছনে আছে কিনা আমরা দেখেছি যে বিগত 16 বছর ধরে কাদের ব্যাকআপে এই হাসিনা সরকার এই জুলুমশাহী আমাদের বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। সুতরাং আমি এই জায়গা থেকে মনে করি যে দিল্লির যদি মনে হয় যে বাংলাদেশের মানুষের পালস না বুঝে হাসিনার পালস দিয়ে বাংলাদেশকে বিবেচনা করবেন, তাদেরকে এই নীতি থেকে সরতে হবে। তাদেরকে এই বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে, 5ই আগস্টকে বুঝতে হবে, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে বুঝতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণের পালস বুঝে, বাংলাদেশের জনগণের ভাষায়, বাংলাদেশের জনগণের মানুষের আবেগ আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে মর্যাদাপূর্ণ ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনে নজর দিতে হবে। এনসিপির সাথে আপনাদের দূরত্ব গুছিয়ে আনার কোনো উদ্যোগ আছে কি? জুলাইয়ের সহযোদ্ধা হিসেবে আমাদের প্রত্যেকের সাথেই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা রেসপেক্ট আছে, কিন্তু একই সাথে আমরা মনে করি যে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমতও আছে। আমরা কিছু বিষয়, যেমন ধরেন যে 5ই আগস্ট পরবর্তীতে সমস্ত রাজনৈতিক দলগুলো, সমস্ত রাজনৈতিক শক্তিগুলো এক একজন কিন্তু যার যার নিজের টেন্টে ফিরে গেছেন, প্রত্যেকেই তার টেন্টে ফিরে গেছেন। কিন্তু একই সাথে আমরা প্রত্যেকেই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করি। সো আমরা যখন এনসিপিতে যাইনি, তখন আমরা ক্লিয়ারলি কিছু কোশ্চেন, আমি এখানেও বললাম, রেজ করেছে। সেই কোশ্চেনগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের জন্য তো সেখানে আলাপ আলোচনা করাটা কঠিন। কিন্তু একই সাথে আমরা মনে করি আমাদের সহযোদ্ধা হিসেবে প্রত্যেকের সাথে আমাদের কমন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা একজন আরেকজনকে রেসপেক্ট করি। তবে যেই জায়গাগুলোতে আমাদের মধ্যে দ্বিমত আছে, সেই দ্বিমতের জায়গাগুলো আমরা মনে করি যে লজিক্যাল অ্যান্ড ভ্যালিড, সেই ভ্যালিড কোশ্চেনগুলোর স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাওয়া ছাড়া আমরা যে আলোচনাটা আপনি করতেছেন সেই আলোচনাটা ফলপ্রসূ হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমার দেশ সংলাপে আমরা বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদের সঙ্গে কথা বললাম সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে। আগামীতে অন্য কোনো অতিথির সাথে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।